চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ মডেল প্রশ্ন সেট নম্বর 3। হ্যাঁ, এই পরিবেশ প্রশ্নের পাশাপাশি আজকে তোমাদের এই ভিডিওতে এক্সট্রা একটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৃত্তি সমাচার। অর্থাৎ বৃত্তি পরীক্ষা হয়ে গেল 2025-এ, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, এবং তাদের কীরকম সংবর্ধনা প্লাস কীরকম তাদের টাকা পাবে তারা, এই খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং পরীক্ষায় 100 মার্ক তোলার যে একটা টিপস আছে পর্যায়ক্রমে, যাতে আসলে আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই ভিডিওটি দেখে কিছু না কিছু হলে উপকৃত হতে পারো এবং উৎসাহ গ্যাদার করে পরবর্তীতে যাতে আরও ভালো করতে পারো সেরকম কিছু আলোচনা করা। তাই আজকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সেট নম্বর 3 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেট নম্বর 3-এর যে প্রশ্নটা দেওয়া আছে, এক এক করে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু তার আগে আমি যেটা তোমাদের বলেছি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ বৃত্তি সমাচার। বৃত্তি সমাচারটা কি? চতুর্থ শ্রেণীর বৃত্তির ফল ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। এর আগে থেকেই তোমরা জানো, অনেকেই যারা বৃত্তি দিবে বিশেষ করে, হ্যাঁ, এই পরীক্ষায় পূর্ণমান 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র তিরঞ্জন চট্টোপাধ্যায়। তোমরা যেহেতু চতুর্থ শ্রেণীতে পদার্পণ করেছো এবং তোমাদের এই যে ইনফরমেশনটা জানা থাকলে তোমাদের আশা করি উৎসাহ বাড়বে এবং এখন থেকে খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবে যে কীরকম পড়ালেখা করতে হবে। 392 নম্বর অর্থাৎ 400 নম্বরের মধ্যে 392 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের ছাত্রী স্মৃতি যাদে। নদিয়া জেলার কল্যাণী রবিতীর্থ বিদ্যালয়ের ছাত্র আদ্রি মিত্র তৃতীয় হয়েছে, তার প্রাপ্ত নম্বর 391। অর্থাৎ 395, 392, 391। একবার মার্কগুলি কিন্তু কাছাকাছি। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন পর্ষদ সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, এবছর 800 জন ছাত্রছাত্রীকে বৃত্তি পাচ্ছে 800 জন। প্রতি পড়ুয়াকে বছরে 600 টাকা করে দেওয়া হবে। প্রথম স্থান অধিকারকারী ছাত্রকে অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায় স্মারক ও স্বর্ণপদক, দ্বিতীয় স্থান অধিকারকারীকে রৌপ্য পদক এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ব্রোঞ্জ পদক দেওয়া হবে। 2026 সালে 22 মার্চ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডি রোজিও হলে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান হবে। হ্যাঁ, এরপর 29 মার্চ 25টি কেন্দ্রে এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জেলা স্তরের বৃত্তি প্রদান করা হবে। প্রতি বছরের মতো এবছরও মেধাবী পরীক্ষার্থীদের উৎসাহিত করতে 800 জনকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে 125 জনকে রাজ্য স্তরের বৃত্তি বার্ষিক 1200 টাকা করে, আর বাকিদের জেলা স্তরের বৃত্তি 600 টাকা প্রদান করা হবে। 2025 সালে 2020 পরীক্ষা কেন্দ্র সারা রাজ্যে মোট 1,64,581 জন পরীক্ষার্থী বাংলা, হিন্দি এবং উর্দু ভাষায় এই পরীক্ষায় অংশগ্রহণ, অর্থাৎ 1,64,581 জন থেকে 800 জনকে বৃত্তি প্রদান করা হবে। তাই যাই হোক, এই ছিল তোমাদের বৃত্তি সমাচার। এরপরে এক এক করে উৎসাহমূলক যদি দেখি, এখানের অনেকেই আছে যারা ভালো রেজাল্ট করেছে এবং অনেক অনেক ভালো নম্বর পেয়েছে। হ্যাঁ, ভিডিওর শুরুতে তাই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে। সেট নম্বর 3, 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। জড় পদার্থ। এবং 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 3 নম্বর পূর্ণ বাক্যে উত্তর দাও। তারপরে 4 নম্বর হচ্ছে নিচে সঠিক বাক্যের পাশে ঠিক যেটি সেটি এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। এবং তাই সরাসরি যাব 1 নম্বর প্রশ্ন। আমি প্রতিটি প্রশ্ন উত্তর করার সাথে সাথে তার বিশ্লেষণও দেখাবো। জড় পদার্থ হলো কি? ব্যাঙ, কাগজ, পাখি, গাছ। আমরা যদি বলি লবণ আইন ভঙ্গ করেছিলেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম যে উত্তরটা সেটা হবে জড় পদার্থ হলো কাগজ, অর্থাৎ আ নম্বরের প্রশ্ন উত্তর হবে কাগজ। কারণ জড় পদার্থের জীবনে তারা নিজ থেকে শ্বাস প্রশ্বাস বা বৃদ্ধি ব্যাখ্যা দিয়েছে, যেটা বৃদ্ধি করে না। কাগজ একটি নির্জীব বস্তু। এরপরে লবণ আইন ভঙ্গ করেছিলেন, যেটা তোমাদের বলেছিল মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। 1930 সালে মহাত্মা গান্ধী ড্যান্ডি অভিযান করে ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করেন। এরপরে আমরা চলে যাব গ নম্বরে। শিশুর দাঁত গজানো শুরু হয় কত মাস থেকে? আমরা জানি 6 মাস থেকেই শিশুর দাঁত গজানো শুরু হয়। তাহলে আমরা উত্তর দেব। সাধারণত শিশুর প্রথম দাঁত 6 মাস বয়স থেকে গজাতে শুরু করে। এরপরে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়েই বইছে কি নদী? জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে, যেমন ঘ নম্বরের উত্তর হবে হচ্ছে জলঢাকা নদী। এরপরে জলঢাকা নদী জলদাপাড়ার জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরের প্রশ্ন,
নম্বরের প্রশ্ন, হাওর কলকাতার মধ্যে সংযোগকারী সেতু হলো, এটা অনেক ইম্পর্ট্যান্ট, প্রতিটা প্রশ্নে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ এবং হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে, শূন্যস্থান পূরণ। আসবাবপত্র তৈরি হয় এমন দুটি গাছ হলো ড্যাশ ও ড্যাশ। আসবাবপত্র তৈরি হয় এমন দুটি গাছ সেগুন ও শাল, কারণ সেগুন ও শাল কাঠ শক্ত ও টেকসই হয়, আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। ভারতীয় সিংহ ড্যাশ অরণ্যে পাওয়া যায়, গির অরণ্যে পাওয়া যায়। ভারতের একমাত্র সিংহ গুজরাটের গির অরণ্যে বাস করে। এরপরে 3 নম্বর, পিনটেল হলো একটি ড্যাশ পাখি। পিনটেল হলো একটি পরিযায়ী পাখি। পিনটেল শীতকালে দূর দেশ থেকে আসে, তাই এটি পরিযায়ী পাখি। শীতকালে মেঘের রং ড্যাশ ও বর্ষাকালে, হ্যাঁ, তোমার মেঘের রং ড্যাশ হয়। শীতকালে মেঘের রং হয় সাদা, আর বর্ষাকালে মেঘের রং হয় কালো বা গাঢ় ধূসর। হ্যাঁ, শীতকালে আকাশে মেঘ হালকা ও পাতলা হয়, সূর্যের আলো সহজে মেঘের ভিতর দিয়ে যেতে পারে না, তাই মেঘ সাদা দেখায়। বর্ষাকালে মেঘ খুব ঘন এবং ভারী হয় এবং এতে অনেক জল জমে থাকে, সূর্যের আলো মেঘের ভিতর দিয়ে যেতে পারে না, তাই মেঘ কালো বা ধূসর দেখায়। এই কারণেই আমাদের এই দুটো উত্তর। এরপর 9 নম্বর, ধানের খোসাকে ড্যাশ বলে, ধানের খোসাকে তুষ বলে। ধানের উপরিভাগে শক্ত আবরণকে তুষ বলা হয়। খাবারের তৈরি সময় গাছ ড্যাশ গ্যাস বাতাস থেকে টেনে নেয় এবং ড্যাশ গ্যাস বাতাসে ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয় এবং নিয়ে নেয় এবং অক্সিজেন গ্যাস ছেড়ে দেয়। গাছ আলোক সংরক্ষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। ড্যাশ দিয়ে পদার্থের ভর মাপা হয়, তুলা দিয়ে বা দাঁড়িপাল্লা দিয়ে ভর মাপা হয়, অর্থাৎ তুলা বা দাঁড়িপাল্লা দিয়ে জিনিসের ভর মাপা হয়। পরের প্রশ্ন হচ্ছে কি, শ্বাসক্রিয়া কাকে বলে? জীবদেহে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াকে শ্বাসক্রিয়া বলে। শ্বাসক্রিয়ার মাধ্যমে জীব শক্তি পায় এবং দেহের বর্জ্য গ্যাস বের করে দেয়। জীব শ্বাস নেয় না, বৃদ্ধি পায় না। হ্যাঁ, জীবের জীবন আছে কিন্তু জড় পদার্থের জীবন নেই। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি হচ্ছে, জীব ও জড়ের দুটি পার্থক্য বললাম, সুষম আহার কাকে বলে? তাহলে যে খাদ্য দেহের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান যেমন শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। সুষম আহার শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ সাহায্য করে। আমরা বারবার বলছি, ব্যাখ্যাটা তোমাদের নিজের বোঝার জন্য, কিন্তু ওটা উত্তর না দিলেও হবে। হ্যাঁ, এরপরে লালা গ্রন্থি কাকে বলে? লালা গ্রন্থির কাজ, মুখের ভিতরে যে গ্রন্থি লালা তৈরি করে তাকে লালা গ্রন্থি বলে। লালা গ্রন্থির কাজ হলো খাবার নরম করা এবং হজমে সাহায্য করা। লালা খাবার সহজে গিলতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর, উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উভচর প্রাণী হচ্ছে কি, যে প্রাণী জল ও স্থল উভয় জায়গায় বাস করতে পারে তাকে উভচর প্রাণী বলে। উদাহরণ ব্যাঙ। ব্যাঙ ছোটবেলায় জলে থাকে, বড় হলে স্থলেও থাকতে পারে। কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু হয়? এই ঋতুকে কি কি উৎসব হয়? ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু হয়। এই ঋতুতে দোল, হোলি এবং বসন্ত উৎসব পালিত হয়। আমরা যদি প্রশ্ন দেখি, এখানে কিন্তু আছে এই যে 6 নম্বরের প্রশ্ন, শীতকালে ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? শীতকালে সূর্যের তাপ কম থাকে, তাই জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়, এই কারণে ভিজা জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। হ্যাঁ, এরপরে মধু, রেশম, মধ কোথায় পাওয়া যায়? মধু, রেশম মধ সাধারণত গাছে পাওয়া যায়। এরা গাছের পাতায় বাস করে এবং সেখানে ডিম পাড়ে। হুম, মৃগা রেশম মধ কোথায় পাওয়া যায়? এরপরের যেটা আমরা যদি বলি ঠিক শ্বাসনালীর, হ্যাঁ, তার আগে প্রশ্নটা দেখে আসি। শ্বাসনালীর শেষে থলির মতো অংশটিকে বলা হয় পাকস্থলী, এটা ঠিক না ভুল? আসলে এটা ভুল, কারণ শ্বাসনালীর শেষে থলির মতো অংশকে বায়ুথলি বা এলিভিওলাই বলে। হিমালয় বামন তিতির একটি বিলুপ্ত প্রাণী, এটা ভুল না ঠিক? এটা সঠিক উত্তর, হ্যাঁ, ভুল আর কি। হিমালয় বামন তিতির বিলুপ্ত প্রাণী পানি নয়, কারণ হিমালয় বামন তিতির হিমালয় অঞ্চলে পাওয়া যায়। এটি এখনও পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি, তাই একে বিলুপ্ত প্রাণী বলা যায় না। বিলুপ্ত প্রাণীর উদাহরণ ডাইনোসর, ডোডো পাখি। এরপরের প্রশ্ন, বালি মাটি চাষের জন্য উপকারী, বেলে বা বালি মাটি চাষের জন্য সবচেয়ে উপকারী, এটা ঠিক না ভুল? ভুল, কারণ দোআঁশ মাটি চাষের জন্য উপকারী হয়। কেঁচো একটি মেরুদণ্ড প্রাণী, এটা ভুল, কারণ কেঁচো একটি অমেরুদণ্ড প্রাণী। গাছ খাবার তৈরির সময় অক্সিজেন গ্রহণ করে, এটা ভুল, কারণ গাছ খাবার সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, আমার এভাবে তোমার কেন্ন কেঁচো হলো মেরুদণ্ড প্রাণী, এটা ভুল। কেন্ন কেঁচো হলো অমেরুদণ্ড প্রাণী। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন, পদার্থ কাকে বলে? পদার্থের কয়টি অবস্থা? হ্যাঁ, যে কোনো দুটি, দুটি, তিনটি। পদার্থ কাকে বলে? যার ভর আছে, স্থান দখল করে তাকে পদার্থ বলে। পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস। আমাদের চারপাশে যা কিছু আছে সবই পদার্থ। দাঁত সুস্থ রাখার জন্য কি কি করা উচিত? প্রতিদিন সকাল ও রাতে দাঁত মাজতে হবে, বেশি মিষ্টি খাওয়া উচিত নয় এবং খাবারের পর মুখ কুলকুচি করতে হবে, এতে দাঁত ক্ষয় হয় না এবং মুখ পরিষ্কার থাকে। এরপরের প্রশ্ন,
তোমার প্রিয় ঋতুর নাম লেখো এবং এই ঋতুর দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত ঋতু। এই সময় আবহাওয়া মনোরম শীতল থাকে। এই ঋতুতে নানা রকম ফুল ফোটে এবং প্রকৃতি সুন্দর হয়ে ওঠে। গাছ কোথায় খাবার তৈরি করে এবং খাবার তৈরিতে কী কী কাজে লাগে? গাছ পাতায় খাবার তৈরি করে এবং খাবার তৈরিতে জল, সূর্যালোক ও কার্বন ডাইঅক্সাইড লাগে। এই প্রক্রিয়াকে আলোক সংশ্লেষ বলে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে আমার? হ্যাঁ, ৬ নম্বরের প্রশ্ন। ৬ নম্বরের প্রশ্ন যদি তোমরা দেখে থাকো, মানব দেহের ছবি এঁকে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মলাশয় চিহ্নিত করো। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু ছবিও আঁকার প্র্যাকটিস করতে হবে। যেমন এই দেখো মানব দেহ, এখানে খাদ্যনালী বা গ্রাসনালী, তারপর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, মলাশয়, এগুলি খুব সুন্দর করে এঁকে দেখিয়ে দিতে, তাইলেই কিন্তু তোমরা পূর্ণাঙ্গ নম্বর পাবে। তো চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট তোমাদের বলবো, তোমরা এখন থেকে খুব ভালো করে, অনেকেই বৃত্তি পরীক্ষা দেবে, বৃত্তির জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর এখানে আসলে 100 মার্ক, প্রতিটা পরীক্ষায় যদি 100 মার্কে 100 বা 100%, 98, 97% নম্বর পাও, তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে 400 মার্কের মধ্যে পরীক্ষা হয়েছে, 395 পেয়ে ফার্স্ট হয়েছে, 392, 91 এরকম পেয়েছে। তাহলে খুব ভালো করতে চাইলে এই টিপসগুলো অনুসরণ করো। বইয়ের ভাষায় উত্তর লেখো। পরিবেশ বিষয়ে বইয়ের শব্দ বাক্য খুব গুরুত্বপূর্ণ। নিজের ভাষা লিখলেও বইয়ের মূল শব্দ কিওয়ার্ড ব্যবহার করো। প্রশ্ন ভালো করে পড়ে উত্তর দাও। শূন্যস্থান, এক কথায় ছোট প্রশ্ন ভুল বুঝে লিখলে নম্বর কেটে যায়। প্রশ্নে যা চাওয়া আছে ঠিক সেটাই লিখো। সংজ্ঞা ও উদাহরণ আলাদা করে মুখস্থ করবে। অমেরুদণ্ড প্রাণী, বিলুপ্ত প্রাণী, সর্বভুক, তৃণভোজী, সংজ্ঞা, দুটি উদাহরণ লিখতে পারলে পুরো নম্বর পাওয়া যায়। ছবি আঁকার প্রশ্ন কখনো বাদ দেবে না, কারণ ছবি একটু কাঁচা হলেও পরিষ্কার ও চিহ্নিত হলে নম্বর পাওয়া যায়। যেমন গাছ, প্রাণী, অমেরুদণ্ড প্রাণী, তারপরে গিয়ে হলো তোমার তালিকা ও টেবিল করে পড়া। পার্থক্য লেখার প্রশ্নে যেমন রুই মাছ, চিংড়ি, টেবিল করে পরীক্ষক খুশি হন। নিয়মিত রিভিশন করা, প্রতিদিন অল্প অল্প করে পরও সপ্তাহে অন্তত একদিন শুধু রিভিশন। আগের বছরের প্রশ্ন অনুসরণ করো। এই ধরনের প্রশ্ন বারবার আসে, যেমন শূন্যস্থান, মিল খোঁজা, ছোট প্রশ্ন। যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের তো মাস এটা করতেই হবে। হ্যাঁ, বিগত বছরের প্রশ্নগুলি খুব ঠিকঠাক করে পড়তে হবে। পরিচ্ছন্ন লেখা ও মার্জিন রাখো, সুন্দর হাতের লেখা। আর তারপরে বলবো, আসলে বিভিন্ন প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো, তাহলে হবে কি, তোমার একটা আইডিয়া আসবে এবং তুমি কোন অবস্থানে আছো সেটা ক্লিয়ার হবে। নতুন প্রশ্নে নতুন লাইনে লেখা। মনে রাখবে, পরিবেশ মানে শুধু মুখস্থ নয়, বোঝাও খুব দরকার। গাছ, প্রাণী, প্রকৃতি এসব নিজের চারপাশের সঙ্গে মিলিয়ে পড়বে। তাইলেই আশা করি তোমরা 100তে 100 নম্বর পেয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।